এখানে আমাদের একটা অ্যানালাইসিস আছে যে বিভিন্ন ইয়ার গুলোতে আসলে কেমন প্রশ্ন আসছে। এই চ্যাপ্টারের আমাদের টোটাল টপিকস হচ্ছে 4টা। কয়টা টপিকস বলছি ভাইরা বলতো? যে টোটাল টপিকস হচ্ছে 4টা আমাদের। এই 4টা টপিকস এর আন্ডারে হচ্ছে পুরা চ্যাপ্টারটা হচ্ছে গোছানো। আজকে আমাদের ক্লাসটা যেহেতু ফ্রি, তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিয়ে দাও একদম গুচ্ছের জন্য আজকের ক্লাসে যা পড়াবো ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে তাই আসবে। তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে হচ্ছে মেনশন দিয়ে দাও। আমরা আজকে ক্লাসে তোমাদেরকে যা পড়াবো ইনশাল্লাহ এই ক্লাস থেকেই সব হচ্ছে চলে আসবে। এই ক্লাস থেকেই সব হচ্ছে চলে আসবে। তো দেখো, আমরা ফার্স্ট অন যদি টপিকস অ্যানালাইসিসে যাই, এটা হচ্ছে গুচ্ছর পোর্শনটা। এটা হচ্ছে গুচ্ছর পোর্শনটা। তোমাদের হচ্ছে মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এতগুলা কোশ্চেন কেন? এটার কারণ হচ্ছে গুচ্ছের আন্ডারে যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে এই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন হয়, সকল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যানালাইসিসটা হচ্ছে এখানে দেওয়া আছে। আলটিমেটলি আমরা যদি একটা সিদ্ধান্তে যাই যে এই টপিকসটা প্রসেদন এবং সালোক সংশ্লেষণ, প্রসেদন এবং সালোক সংশ্লেষণ, এই দুইটা টপিকস হচ্ছে তোমার গুচ্ছের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোন দুইটা টপিকস বলছি বলতো? যে প্রসেদন এবং হচ্ছে কি সালোক সংশ্লেষণ, এই দুইটা টপিকস হচ্ছে তোমার গুচ্ছের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি এই খনিজ লবণ পরিশোষণ থেকে জিএসটিতে আমার জানা মতে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই। প্রশ্ন আসে নাই, ঠিক আছে? কি বলছি বলতো? যে এই যে খনিজ লবণ পরিশোষণ যে পার্টটা, এই পার্টটা থেকে তোমার জিএসটিতে এখন পর্যন্ত কোনো হচ্ছে কোশ্চেন আসে নাই। আমরা সবই পড়বো, ব্যাপারটা এমন না যে আসে না এই জন্য যে পড়বো না, ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? আসে না এই জন্য যে পড়বো না, ব্যাপারটা তা না। এই প্রসেদন থেকে আমরা যদি স্পেসিফিক বলি, এই পর্যন্ত 3টা প্রশ্ন হয়েছে। প্রসেদন থেকে কয়টা প্রশ্ন হয়েছে বললাম বলতো? 3টা প্রশ্ন হয়েছে। আর যদি আমরা সালোক সংশ্লেষণ, একটা মিনিট আমি দেখে সবকিছু অ্যানালাইসিস করে তারপরে পড়াতে যাই, এতে হচ্ছে আমাদের একটু সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে সালোক সংশ্লেষণ থেকে এ পর্যন্ত বেশ কিছু কোশ্চেন আছে, 1 2 3 তারপর 4 5, এই পর্যন্ত 5 থেকে 6টা কোশ্চেন হয়েছে সালোক সংশ্লেষণ থেকে। 5 থেকে 6টা কোশ্চেন হয়েছে সালোক সংশ্লেষণ থেকে। আর যদি আমরা শ্বসনে যাই, একদম লাস্ট টপিকস এই চ্যাপ্টারের, শ্বসনে যদি যাই, শ্বসনেও বেশ কয়েকটা 1 2 হচ্ছে 3টা কোশ্চেন আছে এই পর্যন্ত। অর্থাৎ দেখো যে এই যে এখানে যে টোটাল যোগফল গুলো আছে, এগুলো হচ্ছে গুচ্ছের আন্ডারে যতগুলো বিশ্ববিদ্যালয় তাদের যে কোশ্চেন সংখ্যা, সেইটার যোগফল ঘুরে ফিরে কিন্তু সেইটাই দাঁড়াচ্ছে। অর্থাৎ আমাদের গুচ্ছের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকসটা, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ, তারপর প্রসেদন, তারপরে কি বলতো শ্বসন। আর খনিজ লবণ পরিশোষণের যে টপিকসটা আছে, এটা একটু লেস ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি বলতো, একটু লেস ইম্পর্টেন্ট। তাহলে আমরা ক্লিয়ার যে আমাদের গুচ্ছের জন্য কোন টপিকসটাতে হচ্ছে বেশি জোর দিয়ে পড়তে হবে। ব্যাপারটা এমন না যে আমরা বাকি টপিকস গুলো পড়বো না, পড়বো আমরা সবই, কিন্তু হচ্ছে আমরা একটু বেশি জোর দিব কোন দুটো টপিকসে, এই প্রসেদন আর হচ্ছে কি বলতো সালোক সংশ্লেষণ। ওকে, আমাদের অ্যানালাইসিসটা সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার। হ্যাঁ, ভাইয়াকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার অ্যানালাইসিসটা। হ্যাঁ, ভাইয়াকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা অ্যানালাইসিসটা ক্লিয়ার, ঠিক আছে? তোমরা অ্যানালাইসিসটা ক্লিয়ার, ভাইয়াকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। চলো আমরা তাহলে হচ্ছে পড়াতে যাই। ফার্স্ট ওয়ান হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। খুবই ছোট হচ্ছে একটা টপিকস এবং সবচেয়ে ইজি টপিকস এই চ্যাপ্টারে। সো এখানে আমরা বেশি কথাবার্তা বলবো না, একদম শুরুতেই যদি 2জন সায়েন্টিস্টের নাম এই চ্যাপ্টার পড়তে গেলে চলে আসে, কি বলতো? যে উদ্ভিদ তত্ত্বের জনক একজন, আরেকজন হচ্ছে কি বলতো পুষ্টি উপাদান, সো এখানে আমরা যদি জনকের কথাটা বলি,
তাহলে যে সায়েন্টিস্টের নাম চলে আসে ওনার নাম হচ্ছে স্টিফেন হেলস। ওনার নাম হচ্ছে কি স্টিফেন হেলস। ওনাকে হচ্ছে এই জনক বলা হয়, উদ্ভিদ সাহিত্যের জনক বলা হয়। আরেকজন হচ্ছে ওনার নাম হচ্ছে এপি স্টেইন। এপি স্টেইন, এটা বেশি মোটা হয়ে গেছে। এপি স্টেইন উনি হচ্ছে পুষ্টি উপাদান নিয়ে কথাবার্তা বলছে। উনি পুষ্টি উপাদান নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে। উনি কি নিয়ে কথাবার্তা বলছেন বলতো? পুষ্টি উপাদান নিয়ে কথাবার্তা বলছে। তোর মধ্যে দেখো যে আমাদের এই চ্যাপ্টারটাতে ম্যাক্রো পুষ্টি উপাদান বলা আছে, তারপর হচ্ছে কি বলতো মাইক্রো বলা আছে। ম্যাক্রো কয়টা বলতো? 9টা। মাইক্রো কয়টা বলতো? 8টা। এর বাইরে কি আছে বলতো? উপকারী, ঠিক আছে, উপকারী মৌলগুলোর কথা বলা আছে। দ্রুত গতিতে কে শোষণ হয়, মন্থর গতিতে কে শোষণ হয়, এই পয়েন্টগুলো নিয়ে হচ্ছে বলা আছে। কিন্তু যে দ্রুত গতিতে কে শোষণ হয়, আমরা এই টপিকসে বেশি সময় ব্যয় করব না, ঠিক আছে। দ্রুত গতিতে কে, মন্থর গতিতে কে শোষিত হয়। তারপরে এই যে 17টা উপাদান, এর মধ্যে হচ্ছে CHO অর্থাৎ কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এরা হচ্ছে বায়ু থেকে শোষিত হয়। CHO কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এরা কোথা থেকে শোষিত হচ্ছে বলতো? বায়ু থেকে শোষিত হচ্ছে। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার বিভিন্ন মতবাদ নিয়ে কথাবার্তা বলা আছে। দেখো গুচ্ছের জন্য আসলে মতবাদগুলো এতটা ডিটেলস জানার দরকার নাই। তোমাদের বইতে এটা 3 ধরনের মতবাদ আছে। একটা হচ্ছে খনিজ লবণের প্রাপ্যতার মতবাদ, একটা হচ্ছে খনিজ লবণের প্রাপ্যতার মতবাদ, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। তারপর এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে সক্রিয়, আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে কি বলতো? নিষ্ক্রিয়। এই মতবাদগুলো নিয়ে হচ্ছে আমাদের এই টপিকসটাতে বলা আছে। সো পরীক্ষা আমাদের কি কোশ্চেন আসতে পারে? নিচের কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ, নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ, এই টাইপের কোশ্চেন গুলো সাধারণত হয়। যে নিচের কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ, নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু সাধারণত আমাদের পরীক্ষায় হয়ে থাকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে মনে রাখার চেষ্টা করব যে কোনটা সক্রিয় পরিশোষণের মতবাদ, কোনটা হচ্ছে কি বলতো নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ। সক্রিয় পরিশোষণ কি? যে শোষণ ঘনত্ব আনতির বিপরীতে সংঘটিত হয়, প্রত্যক্ষ শক্তির প্রয়োজন পড়ে, তাকে আমরা সক্রিয় শোষণ বলি। নিষ্ক্রিয় শোষণ কি? যে শোষণ ঘনত্বানুতির দিকে সংঘটিত হয়, প্রত্যক্ষ শক্তির প্রয়োজন পড়ে না, তাকে আমরা নিষ্ক্রিয় পরিশোষণ বলি। সো আমরা মতবাদগুলোর নামটা নিয়ে কথা না বললাম, এমনিতেই একটু লেস ইম্পর্টেন্ট, তারপর ইজি টপিকস তোমরা একটু দেখে নিবা যে মতবাদগুলো আসলে কি কি। সো এটা একটা পয়েন্ট গেল। এরপরে এই প্রশ্নটা কিন্তু হচ্ছে, অর্থাৎ এই টপিকসটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, যদিও এই পর্যন্ত গুচ্ছ কোশ্চেন আসে নাই, বাট এটা ইম্পর্টেন্ট। কি বলছে? অভাবজনিত রোগ। আমরা সব পড়বো না, যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো পড়বো। যেমন মনে করো ফসফরাসেরটা বেশি ইম্পর্টেন্ট, তোমাদের বইতে সরাসরি আছে। অর্থাৎ ফসফরাসের অভাবে একটা উদ্ভিদের যা আছে সব ঝরে পড়ে, পাতা, ফুল, ফল, ঠিক আছে। এছাড়া তো কি উদ্ভিদের তো আর কিছু নাই, তাই না? কাণ্ড তো সেটার একটা পার্ট, এর বাইরে যেগুলো এক্সট্রা করে আসে, পাতা, ফুল, ফল, এগুলো সব ঝরে পড়ে কি ফসফরাসের অভাবে। তারপরে ক্লোরোসিস হয়। ক্লোরোসিস হয় কিন্তু বেশ কিছু জিনিসের অভাবে, নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয়, তারপর হচ্ছে তোমার লৌহর অভাবে ক্লোরোসিস হয়, ম্যাঙ্গানিজ দস্তার অভাবে ক্লোরোসিস হয়। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে ক্লোরোসিস কিসের অভাবে হয়, তখন কিন্তু আমরা হচ্ছে এটা অ্যান্সার করব, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে তোমার এই যে সালফারের অভাবে হচ্ছে কি ডাইব্যাক রোগ হয়। ভাইয়া ডাইব্যাক রোগটা কি? পাতার শীর্ষভাগ থেকে যখন পিছনের দিকে পাতাটা মারা যেতে থাকে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ডাইব্যাক। এই দেখো এটা যদি একটা পাতা হয়, যদি এই শীর্ষ থেকে এই পিছনের দিকে যদি পাতাটা মারা যেতে থাকে আস্তে আস্তে, সেই ঘটনাটাকে আমরা কি বলি বলতো? ডাইব্যাক বলে থাকি। সো আমরা এইগুলো একটু জানার চেষ্টা করব, ওকে। এরপরে দেখো খনিজ লবণ পরিশোষণের সাথে বিভিন্ন মতবাদ, ওই যে একটু আগে আমরা বললাম যে আমরা মতবাদগুলো জাস্ট একটু নামগুলো জানার চেষ্টা করব। তারপরে দেখো পানি পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণ। পানি পরিশোষণ, খনিজ লবণ পরিশোষণের মধ্যে
একটা পার্থক্য। এটা অনেক ইজি টপিকস, বাট মাঝে মাঝে দুই একটা কোশ্চেন হচ্ছে আসতে পারে, ব্যাপারটা হচ্ছে এমন আর কি। ফার্স্ট ওয়ান আমরা মনে রাখবো, পানি পরিশোষণ হয় হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়। পানি কোন প্রক্রিয়ায় শোষণ হয় বলতো? অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ হয়। আর খনিজ লবণ হচ্ছে পরিশোষণ প্রক্রিয়ায় শোষণ হয়। পরিশোষণ প্রক্রিয়ায় সংগঠিত হয়। তারপরে দেখো যে পানি শোষণ হয় হচ্ছে কি অণু হিসাবে, অর্থাৎ H2O অণু হিসাবে। আর খনিজ লবণ শোষণ হয় কি আয়ন হিসাবে, সাপোজ সোডিয়াম। যেমন আমরা কি জানি বলতো, যে চারটা মৌল যে কনস্ট্যান্ট শোষণ হয়, যেমন পটাশিয়ামের সাথে হচ্ছে কি বলতো হাইড্রোজেনের শোষণ ঘটে, তাই না? হাইড্রোজেনের সাথে। আর ক্লোরিনের সাথে হচ্ছে কি হাইড্রক্সিল আয়নের শোষণ ঘটে। এই যে এরা হচ্ছে কি আয়ন হিসেবে শোষণ হয়। তারপরে দেখো খনিজ লবণ শোষণ হয় কি মূল্যমের মাধ্যমে, সরি পানি শোষণ হয় কি মূল্যমের মাধ্যমে। আর খনিজ লবণ শোষণ হচ্ছে মূলের অগ্রভাগে কোষ বিভাজন অঞ্চল। দেখো এই যে এটা যদি একটা উদ্ভিদ হয়, এটা যদি একটা উদ্ভিদের মূল হয়, এই মূলের মধ্যে ছোট ছোট যে হচ্ছে মূলরম গুলো থাকে, এই মূলরমের মাধ্যমে হচ্ছে কি শোষণ হয়? তোমার হচ্ছে পানি। আর এই যে মূলের অগ্রভাগের যে কোষ বিভাজন অঞ্চল যেটা বিভাজিত হতে পারে, সেটা দ্বারা কি শোষিত হয় বলতো? খনিজ লবণ পরিশোষণ হয়। তো এই ছোটখাটো পার্থক্যগুলো আমরা একটু মনে রাখবো, এগুলো পরীক্ষা হচ্ছে লাগে। এবার আসো প্রভাবক সম্পর্কিত তথ্যাবলী। খনিজ লবণ পরিশোষণের প্রভাবক সম্পর্কিত তথ্যাবলী। দেখো আমরা বেসিক্যালি হচ্ছে তোমার এই বইতে অসংখ্য প্রভাবক আছে, আমরা চাইলেও সব পড়তে পারবো না, বা চাইলেও সব পড়ে রাখা সম্ভব নয়। পরীক্ষায় সাধারণত ব্যস্তানুপাতিক প্রভাবক গুলো থেকে কোশ্চেন আসে। কোন প্রভাবক বলছি ভাইয়ারা বলতো? ব্যস্তানুপাতিক প্রভাবক। অর্থাৎ তোমাদের বইতে যে সকল প্রভাবক দেওয়া আছে, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে সমানুপাতিক প্রভাবক। সো আমরা কোন টাইপের প্রভাবক গুলো মনে রাখবো? ব্যস্তানুপাতিক প্রভাবক গুলো হচ্ছে মনে রাখবো। যেমন আমরা একটা ঘটনা জানি, সেটা হচ্ছে পটাশিয়ামের সাথে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ তোমরা বইতে এইভাবে পড়ো যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম শোষণকে বাধাগ্রস্ত করে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম শোষণকে কি বাধাগ্রস্ত করে। আবার একইভাবে উল্টা কথাও প্রযোজ্য, পটাশিয়াম আয়নের উপস্থিতি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের শোষণকে বাধাগ্রস্ত করে। পটাশিয়াম আয়নের উপস্থিতি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম শোষণকে বাধাগ্রস্ত করে। আবার দেখো এই যে ক্যালসিয়াম Ca2+, এটার সাথে ম্যাগনেসিয়ামের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এটার সাথে হচ্ছে কি ম্যাগনেসিয়ামের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই ক্যালসিয়াম এবং হচ্ছে কি ম্যাগনেসিয়াম এরাও পরস্পরকে হচ্ছে কি বলতো বাধা দেয়। এই ব্যস্তানুপাতিক ঘটনাটা আমরা মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? এই ব্যস্তানুপাতিক ঘটনাটা আমরা মনে রাখার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের খনিজ লবণ পরিশোষণ। এইটা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভলি একটা কমেন্ট করে জানাও যে খনিজ লবণ পরিশোষণটা তোমরা ক্লিয়ার কিনা। তারপরে আমরা প্রশোধনে যাব। প্রশোধনটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রশোধনে আমরা একটু ডিটেইলস দেখার চেষ্টা করব। প্রশোধন টপিকসটা কিন্তু তোমাদের গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং হচ্ছে কমেন্ট করে জানাও যে তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, তবে প্রশোধন থেকে এই পর্যন্ত গুচ্ছে যে প্রশ্ন আসছে জাস্ট একটা পয়েন্ট থেকে, কোনগুলো পত্ররন্ধ্র খোলে কোনগুলো বন্ধ করে, শেষ। এই পর্যন্ত তিনটে কোশ্চেন আসছে প্রশোধন থেকে, জাস্ট এখান থেকে আর কি। সো যাই হোক আমরা ডিটেইলস দেখার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়েক্ট এবং কমেন্ট করে জানাও। রোজার দিনে আমাদের হচ্ছে রাতের ক্লাসগুলো তারাবির নামাজের পরে হবে আর কি। সো তোমরা ওই ধরনের একটা মেন্টাল প্রিপারেশন রাখবা যে তারাবির নামাজের পরে ক্লাস করবা, ঠিক আছে? ওকে, এটা চলে গেল। এখানে কিছু প্র্যাকটিস আছে, আমরা প্র্যাকটিসে না যাই। এবার আসা হচ্ছে প্রশোধন। খেয়াল করো প্রশোধনটা কি ভাইরা। একটা উদ্ভিদ থেকে পানি দুই ভাবে বের হয়ে যায়। উদ্ভিদ থেকে পানিটা যদি বাষ্প আকারে বের হয়, কোথা দিয়ে বের হয়? পত্ররন্ধ্র দিয়ে বের হয়। কোথা দিয়ে? পত্ররন্ধ্র দিয়ে বের হয়। তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রশোধন, ঠিক আছে? আর পানিটা যদি তরল আকারে বের হয়, কি আকারে? তরল আকারে বের হয়। কোথা দিয়ে? হাইড্রোথোড বা পানি পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র বা হচ্ছে কি বলতো হাইড্রোথোড,
পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথোর দিয়ে যদি বের হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে গাটেশন। তখন সেটাকে আমরা কি বলি বলতো? গাটেশন বলি। অর্থাৎ তাহলে দেখো এখানে দুইটা সিনারিও, যে এখানে দুইটা সিনারি, একটা হচ্ছে উদ্ভিদ থেকে পানিটা হচ্ছে কি লিকুইড আকারে বের হয়, আর একটা হচ্ছে কি তরল বাষ্প আকারে। যদি লিকুইড আকারে বের হয় সেটাকে গাটেশন বলা হয়, এটা পানি পত্ররন্ধ্র দিয়ে বের হয়। এটা 8 নম্বর চ্যাপ্টারের পড়া। এই চ্যাপ্টারে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো না। এই চ্যাপ্টারে হচ্ছে পড়া হচ্ছে এই যে বাষ্প আকারে পত্ররন্ধ্র দিয়ে বের হয়, যেটাকে আমরা কি বলতেছি বলতো? প্রশোধন বলতেছি। এবার তোমরা সবাই জানো এই যে প্রশোধনের মাধ্যমে যে পানিটা প্রবেশ করে এবং বের হয়, যদি 100 লিটার পানি হচ্ছে গৃহীত হয়, এর 99 লিটার হচ্ছে অপচয় বা বের হয়ে যায়, মাত্র 1 লিটার কাজে লাগে। 1 লিটার হচ্ছে কি কাজে লাগে। এই জন্য অর্থাৎ 1% পানি হচ্ছে কি কাজে লাগে প্রশোধনে। এই জন্য বিজ্ঞানী কার্টিস প্রশোধনকে বলছে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। প্রশোধনকে কি বলছে বলতো? নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় অমঙ্গল। নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় অমঙ্গল, এটা কে বলছে? কার্টিস বলছে। এটা হচ্ছে বিজ্ঞানী হচ্ছে কে বলছে বলতো? কার্টিস বলছে। আর এই প্রশোধনটা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটার নাম হচ্ছে কি বলতো? গ্যানোপটোমিটার। প্রশোধন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বলতো? গ্যানোপটোমিটার নামক যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটার সাহায্যে হচ্ছে প্রশোধনকে আমরা কি বলতে পারি বলতো? পরিমাপ করতে পারি। এবার দেখো প্রশোধন 3 প্রকার। এটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন। এটা সবচেয়ে বেশি হয়, কারণ পাতা হচ্ছে প্রশোধনের প্রধান অঙ্গ। এটা হচ্ছে 95 থেকে 98% প্রশোধন হয় হচ্ছে পত্ররন্ধ্র দ্বারা। এই কারণে এটাকে পত্ররন্ধ্রীয় প্রশোধন বলা হয়। তারপর হচ্ছে ত্বকীয় প্রশোধন। ত্বকীয়, এটা 2 থেকে হচ্ছে 5% ত্বকীয়। আরেকটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। লেন্টিকুলার প্রশোধন, এটা হচ্ছে 1% প্রশোধন হয় হচ্ছে লেন্টিসেল দিয়ে। অনেক সময় পার্সেন্টেজ গুলো পরীক্ষায় চায়, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার দেখো আমরা একটু আগেই দেখলাম যে প্রশোধনের প্রধান অঙ্গ কি? পাতা বা পত্ররন্ধ্র। এই যে এইটা হচ্ছে একটা পত্ররন্ধ্রের গঠন। এই মাঝখানে যেটা দেখতেছো এটা রন্ধ্র, আর এই রন্ধ্রের দুই পাশে যেগুলো দেখতেছো এরা হচ্ছে কি রক্ষীকোষ। আর এই রক্ষীকোষের মাঝখানে যে আমরা গুলটুগুলা দিলাম, এটার নাম হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট। এদের নাম কি? ক্লোরোপ্লাস্ট। আর এই যে এদের 4 সাইড দিয়ে যে জিনিসগুলো থাকতেছে, এদেরকে হচ্ছে আমরা বলতেছি সহকারী কোষ। সহকারী কোষ। তাহলে এটা পত্ররন্ধ্র কি কি দ্বারা গঠিত? হচ্ছে একটা রন্ধ্র বা ছিদ্র, আর এই রন্ধ্র বা ছিদ্রর দুই পাশে থাকে দুটো অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ বা গার্ড সেল। দুটো অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ বা কি বলতো? গার্ড সেল। আর এই গার্ড সেলের সাইড দিয়ে থাকতেছে কি? সহকারী কোষ। এখানে লজিকটা খুব সিম্পল। তুমি ফুলে গেলেই খুলে যাবে। লজিকটা কি বলতো? ফুলে গেলেই খুলে যাবে। এই রক্ষীকোষটারে যদি তুমি ফুলাইতে পারো, এই রক্ষীকোষ দুইটা যদি ফুলে যায়, তাহলে পত্ররন্ধ্র খুলে যাবে। সাপোজ মনে করো আমরা ভাত খাই, কার্বোহাইড্রেট খাই, তাই না? কার্বোহাইড্রেট খাওয়ার পর কি আমাদের পানির প্রয়োজন পড়ে। যখন আমরা ভাতও খাইলাম, কার্বোহাইড্রেট মানে পানিও খাইলাম, পানি খাওয়ার পর কি আমাদের পেটটা একটু ফুলে যায়। এখানেও সেম, সূর্যের আলোটা যখন পড়বে, এই রক্ষীকোষে কি কার্বোহাইড্রেট তৈরি হবে। যখন কার্বোহাইড্রেট তৈরি হবে, তখন তার কি পানির প্রয়োজন পড়বে। সে এই সহকারী কোষ থেকে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় পানি নিবে। সে এই সহকারী কোষ থেকে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় পানি নিবে। নেওয়ার পর এই রক্ষীকোষ দুটো কি ফুলে যাবে। যখন রক্ষীকোষ ফুলে যাবে, পত্ররন্ধ্র খুলে যাবে। রক্ষীকোষ যখন ফুলে যাবে, পত্ররন্ধ্র কি বলতো? খুলে যাবে। এই যে পত্ররন্ধ্রের ব্যাপারটা, এই পত্ররন্ধ্রটাই কিন্তু হচ্ছে প্রধান হচ্ছে অঙ্গ। তারপরে দেখো যে কিছু কিছু, যেমন আমরা যদি বলি যে মরুচ আর হচ্ছে কি বলতো লবণাক্ত যে সকল উদ্ভিদ আছে, মরুচ এবং হচ্ছে কি লবণাক্ত যে সকল উদ্ভিদ আছে, এদের কিন্তু লুকায়িত পত্ররন্ধ্র থাকে। বিশেষ করে মরুচ উদ্ভিদ যারা, তাদের মাস্ট বি লুকায়িত পত্ররন্ধ্র। আমরা স্বাভাবিকভাবে যে গাছগুলো দেখতে পাই, যেমন মনে করো বিষম পৃষ্ঠ পাতা যেগুলো, মানে আম গাছ, কাঁঠাল গাছ, এদের পাতার উপরের পৃষ্ঠ একরকম, নিচের পৃষ্ঠ কি একরকম। এই বিষম পৃষ্ঠ পাতার নিচের ত্বকে পত্ররন্ধ্র থাকে, নিচের ত্বকে পত্ররন্ধ্র থাকে। আর যদি আমরা সমদ্বিপৃষ্ঠ পাতা বিবেচনা করি, অর্থাৎ নারিকেল গাছ, এর পাতা কি ও দেখবা দুই সাইডে একই হয়,
এদের উভয় ত্বকেই পত্ররন্ধ্র থাকে। বিষম পৃষ্ঠপাতার, নিম্নত্বকে সমদ্বীপ পৃষ্ঠপাতার কি বলতো উভয় ত্বকেই হচ্ছে কি থাকতেছে বলতো পত্ররন্ধ্র থাকতেছে। এই যে পত্ররন্ধ্রটা থাকতেছে, এই মরুজ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রটা একদম ত্বকের দিকে না থেকে একটু ভিতরে থাকে, একটু ভিতরে থাকে। এই কারণে এটাকে বলা হয় লুকায়িত পত্ররন্ধ্র। লুকায়িত পত্ররন্ধ্র কি করে? প্রসাধনের হারকে হ্রাস করে, প্রসাধনের হারকে হ্রাস করে। প্রত্যেক বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে কি প্রত্যেক বর্গ সেন্টিমিটার এলাকায়। অধিকাংশ উদ্ভিদে সকাল 10টা থেকে 11টা, দুপুর 2টা থেকে 3টা, এই টাইমে হচ্ছে পত্ররন্ধ্র খোলা থাকে। সকাল 10টা থেকে 11টা, দুপুর 2টা থেকে 3টা, এই টাইম হচ্ছে কি বলতো পত্ররন্ধ্র খোলা থাকে। আর মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু উল্টা। মরুজ উদ্ভিদে পত্ররন্ধ্র খোলা থাকে হচ্ছে রাতের বেলা, বন্ধ থাকে হচ্ছে কি বলতো দিনের বেলা, বন্ধ থাকে হচ্ছে কি বলতো দিনের বেলা। এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ সম্পর্কিত 4টা মতবাদ আছে। কয়টা মতবাদ বলছি বলতো? 4টা মতবাদ আছে। রক্ষী কোষের সালোক সংশ্লেষণ তত্ত্ব, শ্বেতসার এবং চিনির আন্তঃপরিবর্তন, লয়েডের মতবাদ, আর হচ্ছে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। আধুনিক মতবাদ বা হচ্ছে কি বলতো প্রোটন প্রবাহ মতবাদ। সো আমাদের মতবাদগুলোর ডিটেলস লাগবে না, আমরা এই 4টা মতবাদের সারমর্ম পড়বো। 4টা মতবাদের সারমর্মই হচ্ছে যে কোনগুলো পত্ররন্ধ্রকে খুলতে ত্বরান্বিত করে, কোনগুলো পত্ররন্ধ্রকে বন্ধ হতে ত্বরান্বিত করে। এটাই হচ্ছে এই মতবাদগুলোর হচ্ছে তোমার সারমর্ম। বুঝতে পারছো যে আমি কি বললাম? যে কোনগুলো পত্ররন্ধ্রকে খুলতে, কোনগুলো হচ্ছে পত্ররন্ধ্রকে বন্ধ করতে ত্বরান্বিত করে, এটাই হচ্ছে মতবাদগুলোর হচ্ছে সারমর্ম। এই যে আমরা যদি এই সবটা দেখি, এখানে একটা সারমর্ম দেওয়া আছে। যেমন দেখো এই যে আমরা পড়ি যে ব্লু লাইট বা নীল আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে, এইটা বেসিক্যালি রক্ষী কোষের সালোক সংশ্লেষণ তত্ত্ব থেকে আসছে, যেটা দিছে হচ্ছে বিজ্ঞানী ভন মল। বিজ্ঞানী ভন মল যে রক্ষী কোষের সালোক সংশ্লেষণ তত্ত্ব দিছে, সেই রক্ষী কোষের সালোক সংশ্লেষণ তত্ত্ব থেকে আসছে হচ্ছে এই যে ব্লু লাইট বা হচ্ছে কি নীল আলো। তারপরে দেখো এই যে পটাশিয়াম আয়ন, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট এখানে লেখা আছে যে কোন কোন জিনিসগুলো পত্ররন্ধ্রকে খুলতে এবং কোন কোন জিনিসগুলো বন্ধ হয়। যে উপরের গুলো হচ্ছে খোলার সাথে সমানুপাতিক, নিচের গুলো হচ্ছে বন্ধের সাথে সমানুপাতিক। তার মানে নিচের গুলো হবে খোলার সাথে ব্যস্তানুপাতিক, উপরের গুলো হবে বন্ধের সাথে ব্যস্তানুপাতিক। যাই হোক, ব্যস্তানুপাতিক সমানুপাতিক এত কনফিউশনের দরকার নাই, আমরা বলে রাখবো যে খোলার সাথে কারা সমানুপাতিক, বন্ধ হওয়ার সাথে কি বলতো কারা সমানুপাতিক। আর এটা সবচেয়ে আধুনিক মতবাদ কি বলতো প্রোটন প্রবাহ মতবাদ। এটা সর্বাধিক প্রচলিত মতবাদ, এটা কিন্তু হচ্ছে আধুনিক মতবাদ। এই আধুনিক মতবাদ অনুযায়ী পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। আধুনিক মতবাদ অনুযায়ী পটাশিয়াম আয়ন, ব্লু লাইট, এগুলো সব আধুনিক মতবাদ থেকে আসছে। আধুনিক মতবাদ থেকে আসছে পটাশিয়াম আয়ন, ব্লু লাইট। তবে এই আলোর কথাটা সালোক সংশ্লেষণ তত্ত্বেও বলা আছে। এবং কি মজার ব্যাপার, জিএসটিতে এই পর্যন্ত এই টপিকস থেকে 3টা কোশ্চেন আসছে, 3টা কোশ্চেনই এই টপিকস থেকে। অর্থাৎ প্রসাধন থেকে যে 3টা কোশ্চেন আসছে, এই 3টাই হচ্ছে এই টপিকস থেকে। তাহলে আমরা এই টপিকস থেকে কোশ্চেন গুলো খুব ভালো করে পড়বো ভাইরা। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এই টপিকস থেকে এইটা আমরা একদম মুখস্থ করবো। এটার নাম হলো ডিএমসি। ডিএমসি মানে হচ্ছে ডিরেক্ট মুখস্থ, ঠিক আছে? ডিরেক্ট মুখস্থ। এবার আসলে এখানে কিছু সংজ্ঞা আছে। এই অভিস্রবণের সংজ্ঞাটা দেখবা, ব্যাপনের সংজ্ঞাটা দেখবা, তারপর হচ্ছে এই দুইটাই ভালো করে দেখবা। আরেকটা লাগবে, পরের পেজে আছে সমস্ত। হ্যাঁ, ইমবাইবিশন। ইমবাইবিশনটা দেখবা। এখান থেকে একটা কোশ্চেন আসছে, না এটা গুচ্ছ আসে নাই, গুচ্ছের কোনো একটা ভার্সিটিতে আসছিল। উদ্ভিদ যখন তোমার অঙ্কুরোদ্গমের সময়, বীজ অঙ্কুরোদ্গমের সময়, পরীক্ষায় যদি প্রশ্ন করে যে বীজ অঙ্কুরোদ্গমের সময় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে বানানটা ভুল করে ফেললাম, অঙ্কুরোদ্গম। বীজ অঙ্কুরোদ্গমের সময় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? ইমবাইবিশন প্রক্রিয়া। এখানে আরো 2-4টা পয়েন্ট আছে, আমরা এই পয়েন্ট গুলোকে একটু মনে রাখার চেষ্টা করব। ওকে ভাইরা, তারপরে আসা হচ্ছে এগুলো আমাদের দরকার নাই। এখানে আমরা একটু প্রভাবক নিয়ে বলবো, ঠিক আছে? প্রসাধনের প্রভাবক। আমরা বরাবরই ব্যস্তানুপাতিক প্রভাবক নিয়ে আলোচনা করব। সমানুপাতিক প্রভাবক আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। প্রসাধনের 2টা ব্যস্তানুপাতিক প্রভাবক। প্রসাধনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে আবহমণ্ডলের চাপ এবং হচ্ছে আর্দ্রতা। আবহমণ্ডলের চাপ এবং হচ্ছে কি আর্দ্রতা।
তার মানে চাপ এবং হচ্ছে কি আর্দ্রতা, এরা হচ্ছে ব্যস্তানুপাতিক প্রভাবক। চাপ এবং হচ্ছে আর্দ্রতা, এই দুইটা ব্যস্তানুপাতিক প্রভাবক। এর বাইরে যা যা আছে সব সমানুপাতিক প্রভাবক। অর্থাৎ পরীক্ষায় যদি কোশ্চেন করা হয় যে আর্দ্রতা বাড়লে প্রশোধন কমে, চাপ বাড়লে প্রশোধন কমে, আর্দ্রতা কমলে প্রশোধন বাড়ে, চাপ কমলে প্রশোধন বাড়ে, অর্থাৎ প্রশোধনের সাথে এদের সম্পর্কটা হচ্ছে কি বলতো ব্যস্তানুপাতিক। তার মানে আমাদের দুইটা টপিক শেষ। এখন আমরা চলে যাব 3 নম্বর টপিকসে, সালোক সংশ্লেষণ। ভয় পাওয়ার কিছু নেই বৎসরা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? যারা ক্লাসে আছো তারা একটু ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা আসলেই ক্লিয়ার কিনা। ঠিক আছে, তোমরা সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু হচ্ছে লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। আচ্ছা, খুবই মানে তোমার গতানুগতিক কোশ্চেন হয়। গুচ্ছের বায়োলজি প্রশ্ন 1 বছর একটু করছিল, তার বাহিরে আহামরি না। আচ্ছা, এবার আসো আমরা দেখি। আচ্ছা, সালোক সংশ্লেষণ। ঠিক আছে, আমরা দেখবো হচ্ছে সালোক সংশ্লেষণ, এইটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে এখানে ডেফিনিশন লেখা আছে। ডেফিনিশনটা হচ্ছে দেখবা যে সালোক সংশ্লেষণ কি, কাকে বলে, এই টাইপের কথাবার্তা গুলো হচ্ছে লেখা আছে আর কি। তবে এখান থেকে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টোটাল বিক্রিয়াটা। সালোক সংশ্লেষণের টোটাল বিক্রিয়াটা। হ্যাঁ, বিক্রিয়াটা কি? পরীক্ষায় কি আসে? আসলে পরীক্ষায় আসে এই কত অণু কার্বন ডাই অক্সাইড, কত অণু পানির সাথে বিক্রিয়া করতেছে, কয় অণু গ্লুকোজ তৈরি করতেছে, কয় অণু অক্সিজেন তৈরি হচ্ছে, কয় অণু পানি তৈরি হচ্ছে। এই টাইপের কোশ্চেন গুলো সাধারণত হচ্ছে তোমার পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা বললাম কি কি? কয় অণু কার্বন ডাই অক্সাইড, কয় অণু পানি, কয় অণু গ্লুকোজ, কয় অণু অক্সিজেন, কয় অণু হচ্ছে কি পানি। ঠিক আছে, মনে রাখবা যে বিক্রিয়কে যে পরিমাণ পানি থাকে উৎপাদে তার অর্ধেক হয়ে যায়। উৎপাদে কি বলতো তার হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে, কিন্তু এই পয়েন্টটা আমরা একটু মনে রাখবো। আর পরীক্ষা অনেক সময় আসে যে গ্লুকোজের সংশ্লেষ ঘটে কোথায়। দেখো এখানে কিন্তু গ্লুকোজের সংশ্লেষ ঘটে এবং এটা গুচ্ছের কোশ্চেন, এবং এটা হচ্ছে কি বলতো গুচ্ছের কোশ্চেন যে কেলভিন চক্রে কিসের সংশ্লেষ ঘটে। কেলভিন চক্র, তাই না, C3 চক্র। আমরা যাবো একটু পরে কিসের সংশ্লেষ ঘটে, গ্লুকোজের সংশ্লেষ ঘটে। আমরা এটা একটু জানার চেষ্টা করি। এবার আসা প্রয়োজনীয় উপকরণ। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো একটু রিডিং দিবা। আমার ইম্পর্টেন্ট নয়, বাট রিডিং, এগুলো আমরা রিডিং দিব। তারপরে দেখো যে এই যে এখানে রঞ্জক পদার্থ নিয়ে কথাবার্তা বলা আছে। 3 ধরনের রঞ্জক পদার্থ আছে, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন। ক্লোরোফিল 2 প্রকার, একটা হচ্ছে ক্লোরোফিল এ আর একটা হচ্ছে কি ক্লোরোফিল বি। এবার হচ্ছে আমাদের কালারটা মনে রাখতে হয়। ক্লোরোফিল এর কালার হচ্ছে হলদে সবুজ, ক্লোরোফিল বি এর কালার হচ্ছে নীলাভ সবুজ। এই যে পরীক্ষায় যে প্রশ্ন আসে ক্লোরোফিল বি নীলাভ সবুজ, ক্লোরোফিল বি নীলাভ সবুজ, মনে রাখবে কিভাবে? এই দেখো ক্লোরোফিল বি হচ্ছে এইভাবে লেখা হয়, বি দিয়ে মনে রাখবা ব্লু, বি দিয়ে হচ্ছে আমরা কি মনে রাখবো ব্লু। তার মানে ব্লু দিয়ে হচ্ছে কি মনে রাখবো আমরা বলতো নীলাভ সবুজ। ওকে, তাহলে দেখো ক্লোরোফিল এ হলদে সবুজ, ক্লোরোফিল বি হচ্ছে কি নীলাভ সবুজ। ক্লিয়ার? আর এই ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েড এদেরকে বলা হয় সহযোগী পিগমেন্ট বা অ্যান্টেনা কমপ্লেক্স। ফাইকোবিলিনও এই সহযোগী পিগমেন্ট বা অ্যান্টেনা কমপ্লেক্সের অন্তর্গত। আর হচ্ছে ক্লোরোফিল এ হচ্ছে কি সক্রিয় অণু। আমরা এগুলো একটু মনে রাখবো। ক্যারোটিনয়েড হচ্ছে এটার ভিতরে 2টা রঞ্জক থাকে, একটা হচ্ছে ক্যারোটিন, এটা কমলা রঙের, আর একটা হচ্ছে জ্যান্থোফিল, এটা কি হলুদ রঙের। এগুলো সংকেত করার দরকার নেই, এগুলো সংকেত জাহাঙ্গীরনগরের জন্য লাগে। ফাইকোবিলিনের মধ্যে 2টি জিনিস থাকে, একটা হচ্ছে নীল রঙের ফাইকোসায়ানিন, লাল রঙের ফাইকোইরেথ্রিন। নীল রঙের ফাইকোসায়ানিন, লাল রঙের ফাইকোইরেথ্রিন। মনে রাখবো কিভাবে? মনে রাখবো আমরা কিভাবে বলতো? মনে রাখবো কিভাবে? এই যে ফাইকোসায়ানিন, নিন, এই নিন দিয়ে মনে রাখবো নীল, নিন দিয়ে কি মনে রাখবো নীল।
আর এরিথ্রোসাইট মানে কি লোহিত রক্ত কণিকা, সেখান থেকে পড়বা ফাইব্রোইরিথ্রিন মানে হচ্ছে কি বলতো লাল। ওকে, এখানে একটা অনেকগুলো বর্ণ কণিকা, কোনটার কালার কি এবং কোনটা কোথায় পাওয়া যায় দেওয়া আছে, এটা পড়তে হবে, এটা পরীক্ষা লাগে যে বিটা ক্যারোটিন কোথায়, অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন, বিটা জ্যান্থিন, লাইকোপিন। আমি সবগুলো মার্ক না করি, যেগুলো ইম্পর্টেন্ট এই দুইটা তো দেখে আসলাম। হ্যাঁ, এই তিনটা এখান থেকে পড়বো, আর বাকিগুলো আগে দেখে আসছি। এই বিটা ক্যারোটিন কি গাজরে, অ্যান্থোসায়ানিন হচ্ছে কি জবায়, লাইকোপিন হচ্ছে কি বলতো টমেটো। এইগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। ওকে ভাইরা, আলো, আলোটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যা আমরা সবাই জানি, দেখো যে দৃশ্যমান আলোর 390 থেকে 760, এটা তো আমাদের বায়োলজি বইতে দেওয়া আছে, কেমিস্ট্রি বইতে একরকম পাবা, ফিজিক্স আর একরকম আছে। তো যাই হোক, সেটা ডাজন্ট ম্যাটার। এটার ভিতরে আলো থাকে কয়টা, বেনি আ সহ কলা। দেখো বেনি আ সহ কলা, তাই তো? 7 রং, রংধনুর 7 রং আমরা পড়ছি না? এই যে 7টা আলো আছে, এই 7টা আলোর মধ্যে 4টা আলো আছে যারা হচ্ছে সালোক সংশ্লেষণে বেশি ভূমিকা রাখে বা বেশি ব্যবহৃত হয়। এদের নাম হচ্ছে বেনি কলা। এদের নাম হলো কি বেনি কলা, অর্থাৎ বে দিয়ে বেগুনি, ন দিয়ে নীল, ক দিয়ে কমলা, ল দিয়ে লাল। এই 4টা আলো হচ্ছে বেশি ব্যবহৃত হয়। পরীক্ষায় যদি 4টা না দিয়ে এখান থেকে 2টা অপশনে দেয়, তাহলে সেই 2টাই কিন্তু রাইট। যে পরীক্ষায় মনে করে এভাবে প্রশ্ন দিল যে নিচে কোন 2টি আলো বেশি ব্যবহৃত হয়, অপশনে আছে বেনি, তাহলে আনসার কি বেনি করতে হবে। অথবা অপশনে আছে কমলা, কমলা লাল আছে, সেটা আনসার করতে হবে। আর যদি আমরা একক আলো হিসেবে বিবেচনা করি, তাহলে লাল। একক আলো হিসেবে সবচেয়ে বেশি কি বলতো লাল। আর বাকি তথ্যগুলো আমরা একটু রিডিং দিব। ওকে, ফটো সিস্টেম, এই যে আমরা পড়ি না ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2, তাই না? এই ফটো সিস্টেম গুলো কি কি? 3টা জিনিস থাকে ফটো সিস্টেমের মধ্যে, জাস্ট সহজ করে বোঝার চেষ্টা করো। ক্লোরোফিল, পিগমেন্ট আর ইলেকট্রন গ্রহীতা। ক্লোরোফিল, পিগমেন্ট আর ইলেকট্রন গ্রহীতা, এই 3টা জিনিস মিলেই হচ্ছে ফটো সিস্টেম। শেষ। ক্লোরোফিল অণু, পিগমেন্ট আর হচ্ছে কি ইলেকট্রন গ্রহীতা, এই 3টা জিনিস মিলে হচ্ছে কি বলতো ফটোসিস্টেম। ফটোসিস্টেম 2 প্রকার, ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, এই কারণে এটার নাম হচ্ছে P700। ফটোসিস্টেম 2 হচ্ছে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, এই কারণে এটার নাম হচ্ছে P680। এই তথ্যগুলো হচ্ছে পরীক্ষায় আসে আমাদের। ওকে, তারপরে দেখো এটিপি, পরীক্ষায় আসছিল, ঠিক হচ্ছে কোশ্চেন। এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা বলে থাকি হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এডিপি মিন্স হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এই অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যখন একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, পিআই আই দিয়ে হচ্ছে ইনঅর্গানিক, একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি বলতো এটিপি বলি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলে থাকি। এটিপি কে জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন, এই নানান নামে হচ্ছে কি বলতো ডাকা হয়। এখন এই প্রক্রিয়াটাই যদি আলোর উপস্থিতিতে সংঘটিত হতো, অর্থাৎ আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আলোর উপস্থিতিতে ফসফেট যোগ হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ওকে, আমরা একটু পরে দেখবো। আচ্ছা, ফটোলাইসিস, এই দেখো ফটো মানে কি আলো, এই দেখো ফটো মানে হচ্ছে আলো, তাই তো আলো। আর এই যে লাইসিস মানে হচ্ছে কি বলতো ভাঙন। লাইসিস মানে হচ্ছে কি বলতো ভাঙন। তাহলে দেখো ফটোলাইসিস, আলোর উপস্থিতিতে পানির ভাঙন। পানিকে ভাঙলে কি কি পাওয়া যায় জানো? পানিকে ভাঙলে হচ্ছে এই জিনিসগুলো পাওয়া যায়। এটা ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো। এখানে প্রভাবক হিসেবে কাজ করে কে কে? ম্যাঙ্গানিজ, ক্লোরিন হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবেই কিন্তু। ওকে, তারপরে আসো এই যে এটা থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ভাইয়া থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কি? এই জায়গাতে ইলেকট্রনের বাহক গুলো অবস্থান করে, এদের কাজ ইলেকট্রনকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা, ইলেকট্রনকে গ্রহণ করা, ইলেকট্রনকে এক জায়গা থেকে হচ্ছে কি বলতো
আরেক জায়গায় বহন করাই হচ্ছে এই জিনিসগুলোর হচ্ছে কাজ। এটা আমরা মানে পরীক্ষায় প্রচুর আসে। যেমন দেখো ফিওফাইটিন, এটা রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, অর্থাৎ ওই যে আমরা পড়ছি না ক্লোরোফিল দুই ধরনের, একটা হচ্ছে কি ক্লোরোফিল এ আর একটা হচ্ছে কি ক্লোরোফিল বি। এই যে ক্লোরোফিল এটা আছে সেটা যখন রূপান্তরিত হয়ে একটা ফরম্যাটে যায় তখন সেটার নাম হয় কি ফিওফাইটিন। তারপরে দেখো প্লাস্টোকুইনন, এটা মনে রাখবা পিকিউএল, প্লাস্টোকুইনন পিকিউএল, দেখো লেখা আছে চলনশীল লিপিড, চলনশীল লিপিড, অর্থাৎ প্লাস্টোকুইনন এটা এক ধরনের কি চলনশীল লিপিড। তারপরে দেখো সাইটোক্রোম, এটা লৌহ গঠিত হিম, ঠিক আছে, ফেরাস, ফেরাস। তারপরে দেখো প্লাস্টোসায়ানিন, এটা মনে রাখবা পিসিপি, প্লাস্টোসায়ানিন হচ্ছে ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন, তবে এটা ইলেকট্রন গ্রহীত হচ্ছে কপার, এই যে সি দিয়ে মনে রাখবা কপার। তারপরে দেখো ফেরিডক্সিন, এটা আয়রন সালফার প্রোটিন, আর এনএডিপি রিডাক্টাস, এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল। আচ্ছা সালোক দ্বারা আমি একটু দেখে নেই কি কি আছে। বুঝছি, ওকে। এবার দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল। এই যে সালোক সংশ্লেষণ এই শব্দটা আমি ছোট করে লিখলাম, ফটোসিনথেসিস এই শব্দটা প্রথম ব্যবহার করছে বিজ্ঞানী বার্নেস। প্রথম কে ব্যবহার করছে বলতো? বিজ্ঞানী বার্নেস ব্যবহার করছে হচ্ছে এই শব্দটা। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ব্ল্যাকম্যান, কালা মানুষ, বুঝছো? এই ব্ল্যাকম্যান কি করছে, এই সালোক সংশ্লেষণটাকে দুইটা ধাপে ভাগ করে দিছে। কয়টা ধাপে ভাগ করে দিছে? দুইটা ধাপে ভাগ করে দিছে। একটার নাম হচ্ছে অন্ধকার পর্যায়, আরেকটার নাম হচ্ছে আলোক পর্যায়। অন্ধকার পর্যায়, আরেকটা হচ্ছে কি বলতো আলোক পর্যায়। সরি, আলোক পর্যায়টা উপরে লিখবো আমরা, অন্ধকার পর্যায়টা নিচে লিখবো। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ফটোসিনথেসিস শব্দটা সবার প্রথমে ব্যবহার করছে বিজ্ঞানী বার্নেস। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ব্ল্যাকম্যান, উনি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণটাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে, একটা আলোক পর্যায়, একটা অন্ধকার পর্যায়। এই যে আলোক পর্যায়, এটাকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। এটাকে কি বলা হয়? ফটোফসফোরাইলেশন। এই যে একটু আগে আমরা দেখলাম এই আলোক পর্যায়ের দুইটা ভাগ, একটা চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে অচক্রীয়। চক্রীয় আর একটা হচ্ছে কি বলতো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় আর একটা হচ্ছে কি বলতো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এবার ভাই চক্রীয়টা কি আর অচক্রীয়টা কি বোঝার চেষ্টা করো। পিএস অন থেকে উৎক্ষিপ্ত একটা ইলেকট্রন যদি বিভিন্ন জায়গা ঘুরে পিএস অনেই চলে আসে, অর্থাৎ ফটোসিস্টেম অন হতে উৎক্ষিপ্ত একটা ইলেকট্রন বিভিন্ন জায়গা ঘুরে যদি আবার ফটোসিস্টেম অনেই চলে আসে, তখন সেটাকে আমরা বলি চক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় ফটোফসফোরাইলেশনেও একটা এটিপি তৈরি হয়, অচক্রীয় ফটোফসফোরাইলেশনেও একটা এটিপি তৈরি হয়। আর অচক্রীয় ফটোফসফোরাইলেশন কি? ফটোসিস্টেম 2 হতে উৎক্ষিপ্ত একটা ইলেকট্রন ফটোসিস্টেম 2 তে না ফিরে এসে যদি ফটোসিস্টেম অনে চলে যায়। কি বলছি বলতো? যে ফটোসিস্টেম 2 হতে উৎক্ষিপ্ত একটা ইলেকট্রন যদি ফটোসিস্টেম 2 তে ফিরে না এসে ফটোসিস্টেম অনে চলে যায়, তখন সেটাকে আমরা বলবো কি অচক্রীয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ চক্রীয় ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র ফটোসিস্টেম অন কাজ করে, অচক্রীয় ফটোফসফোরাইলেশনে ফটোসিস্টেম অন এবং হচ্ছে কি বলতো ফটোসিস্টেম 2 উভয়ই হচ্ছে কাজ করে, উভয়ই হচ্ছে কি বলতো কাজ করে। তারপরে দেখো এই যে চক্রীয়, চক্রীয়তে পানি লাগে না, পানি না লাগলে অক্সিজেন তৈরি হবে না। অক্সিজেন যদি তৈরি না হয় তাহলে এনএডিপি বিজারিত হবে না, এনএডিপি বিজারিত হবে না। কি বলছি ভাইরা? চক্রীয়তে পানি লাগে না, পানি না লাগলে অক্সিজেন তৈরি হবে না, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে পানি। তাহলে পানি না লাগলে অক্সিজেন তৈরি হবে না, অক্সিজেন তৈরি না হলে এনএডিপি হচ্ছে বিজারিত হবে না, কারণ জারক লাগবে। তো তারপরে দেখো হচ্ছে এটার উল্টা ঘটনা, এখানে পানি লাগে, H2O পানি লাগে, পানি লাগলে হচ্ছে কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে, অক্সিজেন তৈরি হলে এনএডিপি বিজারিত হবে, এনএডিপি বিজারিত হয়ে কি তৈরি করবে? NADH প্লাস H প্লাস তৈরি হবে, এটা হচ্ছে বিজারিত অবস্থা। NADH প্লাস হচ্ছে কি বলতো NADPH, NaOP দিয়ে নিত, NADPH
প্লাস হচ্ছে কি H প্লাস তৈরি হবে, এটা হচ্ছে কি বলতো বিজারিত অবস্থা। ওকে, তাহলে এই পয়েন্ট গুলো হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করব চক্রীয় আর অচক্রীয়ের মধ্যে পার্থক্য। আলোক পর্যায় আর অন্ধকার পর্যায়ের মধ্যে পার্থক্য কি? এখানে আলো লাগে, এখানে কি বলতো আলো লাগে না। এখানে আলো লাগে, এখানে কি আলো লাগে না। তারপর আমরা দেখলাম আলোক পর্যায়ের একটা স্টেজে গিয়ে কি এনএডিপি বিজারিত হচ্ছে, অন্ধকার পর্যায়ে এনএডিপি বিজারিত হয় না। অন্ধকার পর্যায়ে কি বলতো এনএডিপি বিজারিত হয় না। আর এটা কোথায় কোথায় সংঘটিত হয় সেগুলো পরে এই চ্যাপ্টারের শেষে আছে, সেখানে আমরা দেখবো। তাহলে এইটা আমরা ভালো করে মনে রাখবো, চক্রীয় আর হচ্ছে কি অচক্রীয়। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো অন্ধকার পর্যায়ের তিনটা ভাগ, C3, C4 আর হচ্ছে কি বলতো ক্যাম সাইকেল। C3, C4 আর হচ্ছে কি বলতো ক্যাম সাইকেল। এই C3 চক্রটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী কেলভিন ও ব্যাসাম এবং তার সহযোগীরা। এই কারণে এটার নাম হচ্ছে কেলভিন চক্র। C3 চক্রের অপর নাম হচ্ছে কি বলতো কেলভিন চক্র। কেলভিন চক্র এটা হচ্ছে শৈবালে আবিষ্কার হয়েছে, শৈবালে আবিষ্কার হয়েছে। আর এই যে C4 চক্রটা এটা আবিষ্কার করছে হচ্ছে তোমার বিজ্ঞানী হ্যাস ও স্ল্যাক। এই কারণে এটার নাম হচ্ছে কি বলতো হ্যাস ও স্ল্যাক চক্র। এটা হচ্ছে ইক্ষু উদ্ভিদে আবিষ্কার হয়েছে, এটা হচ্ছে ইক্ষু উদ্ভিদে আবিষ্কার হয়েছে। আর এই যে ক্যাম সাইকেল এটার পূর্ণরূপ হচ্ছে ক্র্যাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্যাম সাইকেলের পূর্ণরূপ হচ্ছে কি বলতো ক্র্যাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম। উদ্ভিদের একটা গোত্র আছে, গোত্রটার নাম হচ্ছে ক্রাসুলেসি গোত্র। এই ক্রাসুলেসি গোত্রে এই চক্রটা সংগঠিত হয়, এই ক্রাসুলেসি গোত্রে এই চক্রটা সংগঠিত হয়। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ক্যাম বা ক্র্যাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে দেখো C3 চক্র, কেলভিন আর হচ্ছে কে ব্যাসাম। কোন উদ্ভিদ কোথায়? শৈবালে। C4 হচ্ছে হ্যাস এবং স্ল্যাক কোথায়? ইক্ষুতে হচ্ছে আবিষ্কার করছে। তাহলে চলো আমরা দেখি নেক্সটে যাই। এইখানে এই এতক্ষণ আমরা যা বললাম এটার একটা সামারি দেওয়া আছে, এটা তো আমরা দেখে নিও, স্লাইড দিয়ে দেওয়া হবে। এবার আসো C4 চক্র। আচ্ছা, এই C4 চক্র নিয়ে আমরা দুই চারটা কথাবার্তা বলি। ফার্স্ট অফ দেখো আমরা এদেরকে কেন C3 এবং কেন C4 বলতেছি। C3 মিন্স হচ্ছে এই C3 চক্রের প্রথম যে স্থায়ী যৌগটা, একটু করে রিঅ্যাকশন আছে, আমরা রিঅ্যাকশন করবো না বাট আমি দেখাবো। প্রথম স্থায়ী যৌগটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই কারণে এটার নাম C3 চক্র। আর C4 চক্রের প্রথম স্থায়ী যৌগটা 4 কার্বন বিশিষ্ট, এই কারণে সেটার নাম হচ্ছে কি বলতো C4 চক্র। এই কারণে সেটার নাম হচ্ছে কি বলতো C4 চক্র। বুঝতে পারছো? C4 চক্র এটা 4 কার্বন বিশিষ্ট। এই C4 উদ্ভিদে আবার 3 প্রকার গতিপথ লক্ষ্য করা যায়। এটা হচ্ছে NADP ম্যালিক এনজাইম প্রকার, NADP ম্যালিক এনজাইম, আর একটা হচ্ছে NAD ম্যালিক এনজাইম, আর একটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস। ঠিক আছে, ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস, ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস এনজাইম প্রকার। এই 3 ধরনের গতিপথ লক্ষ্য করা যায়। NADP ম্যালিক এনজাইম, NAD ম্যালিক এনজাইম, আর একটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস। ঠিক আছে, এই NAD টা মনে রাখবা আমি কাউরে চিনি না। ঠিক আছে, এটা মনে রাখবা কি আমি কাউরে চিনি না। তাহলে দেখো মিল্লাত, মিল্লাত, তারপরে হচ্ছে কি কাউন আর হচ্ছে চীনা। ঠিক আছে, তুমি মনে রাখবা কি আমি কাউরে চিনি না। ঠিক আছে, এই যে আমি মিল্লাত কাউরে কাউন চিনি না দিয়ে হচ্ছে কি চীনা। ঠিক আছে, আমি কাউরে চিনি না, এটা কিসের এক্সাম্পল? NAD এর এক্সাম্পল। আর এই PPC কে ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস, এটার এক্সাম্পল হচ্ছে গিনি ঘাস। এটার এক্সাম্পল হচ্ছে গিনি ঘাস। আর এই যে বাকি যা এক্সাম্পল গুলো আছে সেটা হচ্ছে NADP ভুট্টা, ইক্ষু, সরগম, ক্র্যাপ ঘাস। ভুট্টা, ইক্ষু, সরগম, ক্র্যাপ ঘাস। আচ্ছা লিখে দিচ্ছি, ভুট্টা, ইক্ষু, সরগম, ক্র্যাপ ঘাস। ভুট্টা, ইক্ষু, ইক্ষু, তারপর হচ্ছে সরগম, তারপর হচ্ছে কি বলতো ক্র্যাপ ঘাস। ঠিক আছে, ভুট্টা, ইক্ষু, সরগম আর হচ্ছে কি বলতো ক্র্যাপ ঘাস। আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার আসো এইটা, এই পার্থক্যটা এখান থেকে 100% কোশ্চেন আসবেই। আমাদের এখানে বিক্রিয়া লাগবে না, বাট এখান থেকে আমি যে পার্থক্যটা পড়াবো এখান থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, ফার্স্ট ওয়ান দেখো, এই যে C3 বা কেলভিন চক্র, C4 বা হচ্ছে হ্যাস ও স্ল্যাক চক্র। এই কেলভিন চক্র অর্থাৎ C3 যে সকল উদ্ভিদ আছে তাদের মেসোফিল
শুধুমাত্র মেসোফিল নামক হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। C3 উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট এক ধরনের, সেটার নাম কি মেসোফিল। আর C4 এর ক্লোরোপ্লাস্ট দুই ধরনের, একটাকে বলা হয় মেসোফিল আর একটাকে বলা হয় হচ্ছে বান্ডল শীট। বান্ডল শীট মেসোফিল আর একটা হচ্ছে কি বলতো বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট। এর পরের পয়েন্টটা হচ্ছে দেখো যে ক্র্যান্স অ্যানাটমি। ক্র্যান্স অ্যানাটমি খেয়াল করো, ক্র্যান্স অ্যানাটমির ডেফিনিশনটা কি? বান্ডল শীট কোষকে ঘিরে ঘন কোষের যে আবরণ থাকে, বান্ডল শীট কোষকে ঘিরে ঘন কোষের যে আবরণ থাকে সেটাকে আমরা ক্র্যান্স অ্যানাটমি বলতেছি। তাহলে বান্ডল শীট কোষ আছে কার? C4 এর। দ্যাটস ওয়াই C3 তে ক্র্যান্স অ্যানাটমি নেই। C3 তে ক্র্যান্স অ্যানাটমি নেই। ক্র্যান্স অ্যানাটমি কোথায় আছে? C4 এ আছে। দুইটা পার্থক্য চলে গেল। তারপরে দেখো প্রথম CO2 গ্রহীতা, ওই যে প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা, এটাই প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে RUBP 15 ট্রাইগুলাস 15 বিসফসফেট, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে দেখো ফসফোইনল পাইরুভেট, ফসফোইনল পাইরুভেট প্রথম CO2 গ্রহীতা, প্রথম স্থায়ী যৌগ। স্থায়ী যৌগ, এটার ক্ষেত্রে স্থায়ী যৌগ হচ্ছে 3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই কারণে এটার নাম কিন্তু C3 চক্র, যে 3 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী যৌগ। আর এটা হচ্ছে 4OAA, ঠিক আছে, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট হচ্ছে কি বলতো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা হচ্ছে কি বলতো 4OAA। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের জ্ঞান। এরপরে দেখো যে এদের আরেকটা পার্থক্য আছে, ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন হচ্ছে একটা পয়েন্ট আছে। ফটো রেসপিরেশন, এটা খেলাটা আমি এখানেই খতম করে দিচ্ছি, আগে লিখে নাও। ফটো রেসপিরেশন, ঠিক আছে, ফটো রেসপিরেশন এখানে ঘটে, C4 এ ঘটে না। দেখো ফটো রেসপিরেশনটা আসলে কি? যখন, আচ্ছা টেম্পারেচারটা লিখে নেই, তারপরে জানতে হবে, না হলে একটু সমস্যা হবে। এবার দেখো C3 উদ্ভিদ আর C4 এর অপটিমাম টেম্পারেচারটা কত? এখানে উভয় পাশে দাও 0 থেকে 5, আমরা একটা ম্যাজিক দেখি। এই পাশেও দেওয়া হচ্ছে 0 থেকে 5। এবার তোমরা বলো তো 0 থেকে 5 এর মধ্যবর্তী সংখ্যা কত কত? 1 2 3 4, তাই না? এই যে 1 2 3 4 হয়ে গেল টেম্পারেচার। ওকে, তারপরে এইটা কার্বন ডাই অক্সাইডের দক্ষতা 50 থেকে, দক্ষতা বললে ভুল হয়, অর্থাৎ যদি বায়ুমণ্ডলে 50 থেকে 150 ppm কার্বন ডাই অক্সাইড থাকে তাহলে C3 চক্রটা ভালোভাবে চলবে, তবে ন্যূনতম কত লাগবে? 50। আর C4 এর ক্ষেত্রে 0.10 থেকে 10 ppm, 0.10 থেকে হচ্ছে কি 10 ppm, এটা থাকতে হবে। এবার আসো যেটা আমরা ছিলাম, ফটো রেসপিরেশনটা কি? দেখো C3 উদ্ভিদের অপটিমাম টেম্পারেচার কত? 10 থেকে 25। তো এমন যদি হয় C3 উদ্ভিদের ওই এলাকার টেম্পারেচার অনেক বেড়ে গেল, তখন হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণ না ঘটে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডটা কার সাথে বিক্রিয়া করে বলতো? রাইবোলোজ 15 বিসফসফেটের সাথে বিক্রিয়া করে, তাই না? যদি এমন হয় যে তখন মানে ওই কার্বন ডাই অক্সাইডটা যখন রাইবোলোজ 15 বিসফসফেটের সাথে বিক্রিয়া করে স্বাভাবিকভাবে, যখন টেম্পারেচার 10 থেকে 25 এর মধ্যে থাকে, টেম্পারেচারটা যদি বেড়ে যায় তখন এই কার্বন ডাই অক্সাইড আর রাইবোলোজ 15 বিসফসফেটের সাথে বিক্রিয়া করতে পারে না, তখন হচ্ছে এটার সাথে অক্সিজেন বিক্রিয়া করে। অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে তোমার গ্লাইকোলেট তৈরি করে। এই কারণে এটার নাম হচ্ছে ফটো রেসপিরেশন। দেখো ফটো মানে কি? আলো, আর রেসপিরেশন মানে কি? শ্বসন। আলোর উপস্থিতিতে শ্বসন। শ্বসন মানে কি? অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। তাহলে ঘটনা কি? প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কি? রাইবোলোজ 15 বিসফসফেট। যদি টেম্পারেচার বেড়ে যায় তখন এই রাইবোলোজ 15 বিসফসফেটটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ না করে অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেনটাকে যখন গ্রহণ করে তখন টোটাল সাইকেলটা এলোমেলো হয়ে যায়, তখন এই সালোক সংশ্লেষণের পরিবর্তে ফটো রেসপিরেশন ঘটে এবং তৈরি হয় কি বলতো? গ্লাইকোলেট
তৈরি হয়। এই কারণে তোমরা পড়ে আসছো যে ফটো রেসপিরেশন C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারকে 25% কমায় দেয়। ফটো রেসপিরেশন C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারকে কত পার্সেন্ট কমায় দেয় বলতো? 25% কমায় দেয়। তিনটা কারণে এটা ঘটে: উচ্চ তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাওয়া, অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়া। উচ্চ তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাওয়া, অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়া। এবার দেখো এক্সাম্পল গুলো আমরা পড়বো। C4 উদ্ভিদের এক্সাম্পল আমরা মনে রাখবো যে আখি মুনকে দুইবার ভুয়া চিঠি দিল। ঠিক আছে, এই আখি দিয়ে হচ্ছে আখ, এই মুনের মু দিয়ে হচ্ছে মুথা ঘাস, এই ন দিয়ে হচ্ছে নট শাক। ঠিক আছে, দুই দিয়ে হচ্ছে দূর্বা ঘাস, ভুয়া দিয়ে হচ্ছে ভুট্টা, আর চিঠি দিয়ে হচ্ছে চিরা বাদাম। আরে বোটে এরকম ঝামেলা করে কেন? চিরা বাদাম। দিল দিয়ে হচ্ছে ডাটা শাক। তাহলে দেখ, আখি মুনকে দুইবার ভুয়া চিঠি দিল। আখি দিয়ে আখ, মুনের মু দিয়ে মোথা গাছ, ন দিয়ে নট শাক, দুইবার দিয়ে দুর্বা গাছ, ভুয়া দিয়ে ভুট্টা, তারপরে হচ্ছে চিঠি দিয়ে চিরা বাদাম, দিল দিয়ে হচ্ছে কি ডাটা শাক। মশা চলে আসছে। ঠিক আছে, ডাটা শাক। তাহলে আমরা C3 C4 এর পার্থক্য শিখে ফেললাম। ওকে, এবার আসি ক্যাম্প চক্র। যেটা বলছিলাম যে এটা সবকিছুই সেম C4 এর মতো। প্রথম স্থায়ী পদার্থ কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে তোমার ফসফোরিনাল পাইরুভেট। স্থায়ী পদার্থ হচ্ছে কি বলতো? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটার নাম ক্যাম্প কেন? এটা ক্র্যাসুলেসি অ্যাসিড। ক্র্যাসুলেসি যে গোত্রটা আছে উদ্ভিদের, সেখানে সংগঠিত হয়। পাথরকুচি, আনারস, অর্কিড, খেজুর, ক্যাকটাস, এগুলো হচ্ছে ক্যামের এক্সাম্পল। পাথরকুচি, আনারস, অর্কিড, খেজুর, ক্যাকটাস। পাথরকুচি, আনারস, অর্কিড, খেজুর, ক্যাকটাস। ঠিক আছে, এটাতে হচ্ছে এটা সম্পন্ন হয়। ওকে, এটা একটা পয়েন্ট গেল। তারপরে হচ্ছে ফটো রেসপিরেশন বলে ফেলছি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে কি? পানি। এই যে এটা তো আমরা বলে ফেললাম, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে কি বলতো? পানি। এটার জন্য বিজ্ঞানীরা 3টা পরীক্ষা করছে: হিল বিক্রিয়া, ভ্যান নিলের বিক্রিয়া, তারপর হচ্ছে স্যামুয়েল রুবেন ও কামেনের তেজস্ক্রিয় পরীক্ষা। এগুলো একটু রিডিং দিয়ে নিব আমরা। লিমিটিং ফ্যাক্টর, এটা রিডিং দিবা। ন্যূনতম যে উপাদানটা থাকলে উদ্ভিদের কোন বৈশিষ্ট্যকে প্রভাবিত করে সেটাই লিমিটিং ফ্যাক্টর। আমরা একটু রিডিং নিয়ে নিব এগুলা। ঠিক আছে, এবার আসো সালোক সংশ্লেষণের প্রভাবক। সেম, আমরা শুধুমাত্র ব্যস্তানুপাতিক প্রভাবক গুলো জানবো। ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ব্যস্তানুপাতিক প্রভাবক গুলো কি কি বলতো সালোক সংশ্লেষণের? তোমার অক্সিজেন আর হচ্ছে শর্করা। অর্থাৎ যদি অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ কম হবে, শর্করার পরিমাণ বেড়ে গেলে সালোক সংশ্লেষণ কম হবে। শর্করার পরিমাণ বেড়ে গেলে সালোক সংশ্লেষণ কম হবে। এটার অপটিমাম টেম্পারেচার কত বলতো? 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অপটিমাম টেম্পারেচার। ঠিক আছে, অপটিমাম টেম্পারেচার হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আমাদের হয়ে গেল সালোক সংশ্লেষণ। কোশ্চেন গুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও। এবার আসা হচ্ছে আমরা শ্বসনে যাই। শ্বসন গুচ্ছের জন্য লেস ইম্পর্টেন্ট, বাট আমাদেরকে পড়তে হবে। গুচ্ছের জন্য লেস ইম্পর্টেন্ট, বাট আমাদেরকে পড়তে হবে। এই শেষ মুহূর্তে এখন যা পড়াচ্ছি এই জিনিসগুলোই ভালো করে পড়ো। এইগুলোই কিন্তু হচ্ছে পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। বুঝতে পারছো? এইগুলোই ঘুরে ফিরে আসবে। তো শ্বসন কেন হয়, কি কারণে ঘটে, এগুলো কারণ লেখা আছে। এগুলো আমরা একটু রিডিং দেখবো। শ্বসন হচ্ছে 2 ধরনের, একটা সবাদ আর একটা হচ্ছে কি বলতো? অবাত। সবাদে হচ্ছে কি অক্সিজেন লাগে, O2 লাগে, আর অবাদে হচ্ছে কি বলতো? O2 লাগে না। সবাদে এটিপি তৈরি হয় কয়টা? 36টা। অবাদে তৈরি হয় 2টা। টোটাল হচ্ছে কত বলতো? 38। টোটাল এটিপি কয়টা? 38টা। সবাদে 2টা, সরি, সবাদে 36, অবাদে 2, টোটাল এটিপি কয়টা? 38টা। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে শ্বসনে এটিপি কয়টা? 38। বাট যদি বলে সবাদ শ্বসনে কয়টা? 36, অবাদ শ্বসনে কয়টা? 2টা। ওকে, তাহলে দেখো
এবার আসো সবাত শোষণের কি আবার প্রকারভেদ আছে। যেমন দেখো সবাত শোষণের এক নম্বরে কি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস বেসিক্যালি সবাত অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপ। তারপর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড। এরপর আছে তোমার ক্রেবস চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। আর 4 নাম্বার হচ্ছে ইটিএস। এই চারটা হচ্ছে কি সবাত। তাহলে দেখো গ্লাইকোলাইসিস, আমি বারবার বলতেছি গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপ। যে প্রক্রিয়া এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। কি বলছি বলো তো, গ্লুকোজ কয় অণু, 1 অণু, গ্লুকোজ থেকে হচ্ছে কি 2 অণু হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটাকে আমরা গ্লাইকোলাইসিস বলতেছি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 9টা বিক্রিয়ার 10টা এনজাইম লাগে। 9টা বিক্রিয়ার কয়টা এনজাইম বলো তো, 10টা এনজাইম লাগে। এটাকে হচ্ছে ইএমপি পাথওয়ে, ঠিক আছে, এমবেডেড মেয়ারহফ পার্নাস বা গ্লাইকোলাইসিসকে সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়। সাইটোপ্লাজমিক শ্বসনও হচ্ছে কি বলতো বলা হয়। তাহলে এখানে আমরা বললাম যে 9টা বিক্রিয়ায় 10টা এনজাইম লাগে। এই যে 9টা বিক্রিয়া আছে এর মধ্যে 1, 3, 9, এই তিনটা হলো একমুখী, 1, 3, 9, এই তিনটা হলো একমুখী, বাকি বিক্রিয়াগুলো উভমুখী। 9টা বিক্রিয়া এনজাইম কয়টা, 10টা। 9টা বিক্রিয়া এনজাইম কয়টা বলছি বলতো, 10টা। 9টা বিক্রিয়া এনজাইম কয়টা, 10টা। এটা কি ইএমপি পাথওয়ে, 3জন সায়েন্টিস্ট, এমবেডেড মেয়ারহফ পার্নাস, এটাকে সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়। ওকে, তারপর দেখো পাইরুভিক অ্যাসিডের জারণ। এই যে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, সেই 2 অণু পাইরুভিক অ্যাসিড কি হবে বলতো, জারিত হবে। জারিত হয়ে কি তৈরি করবে, অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। কি তৈরি করবে, অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। এই যে অ্যাসিটাইল কোয়েটা আছে, এই অ্যাসিটাইল কোয়েটাকে বলা হয় যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র, এই দুইটার মধ্যে সংযোগকারী রাসায়নিক উপাদান। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র, এই দুইটার সংযোগকারী রাসায়নিক উপাদানকে আমরা কি বলতেছি বলতো, অ্যাসিটাইল কোয়ে বলতেছি। ওকে, অ্যাসিটাইল কোয়ে বলতেছি। আর অ্যাসিটাইল কোয়ের প্রথম স্থায়ী যৌগটার নাম সাইট্রিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট। সাইট্রিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। এই কারণে এটার নাম হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। তারপর দেখো ইটিএস, যেটা ইলেকট্রন স্থানান্তর, বেসিক্যালি ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এখানে হচ্ছে 2টা বাহক থাকে। 2টা বাহক কি কি, অক্সিজেন হলো শেষ গ্রহীতা আর প্রথম গ্রহীতা হচ্ছে এফএডি, অর্থাৎ ইলেকট্রনের যে প্রথম গ্রহীতা এটা হচ্ছে এফএডি, আর ইলেকট্রনের যে শেষ গ্রহীতা সেটা হচ্ছে কি বলতো, অক্সিজেন। এই পয়েন্টগুলো আমরা একটু মনে রাখবো, এর বেশি লাগবে না, আমি যেগুলো বললাম এগুলো। অবাত শ্বসনের প্রকারভেদ, এই যে গ্লাইকোলাইসিস এতক্ষণ আমরা যা পড়লাম সেইগুলোই। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, একটু আগে দেখছি আমরা সম্পূর্ণ জারণ, খেয়াল করো, এর পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ ঘটছে, যার কারণে পরের প্রক্রিয়াগুলো ঘটছে। এখানে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হয়, এই কারণে পরের প্রক্রিয়াগুলো ঘটে না। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে দুটো জিনিস তৈরি হতে পারে, একটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা গাজন। এই গাজন সম্পর্কে অধ্যয়নকে বলা হয় জাইমোলজি। গাজন সম্পর্কে অধ্যয়নকে কি বলা হয় বলতো, জাইমোলজি। এটা তোমার স্যাকারোমাইসিস সেরাভি নামক হচ্ছে একটা যে ইস্ট আছে, ছত্রাক আছে, সেখান থেকে যে এনজাইমটা নিঃসরণ হয়, জাইমেস এনজাইম, সেইটার মাধ্যমে হচ্ছে গাজন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, স্যাকারোমাইসিস সেরাভি। তো তারপরে দেখো এরপরে যে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি, এটা 1 নাম্বার ঘটনা আমি বললাম। আর 2 নাম্বার ঘটনা আমি লিখেই দিচ্ছি, ঘটনা 1, অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল প্লাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে জাইমেস এনজাইম ভূমিকা পালন করে। আর গাজন সম্পর্কে অধ্যয়নকে জাইমোলজি বলা হয়। ঘটনা 2, ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয়। ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি, দেখবা এই যে শীত চলে গেল, তোমরা হুট করে অনেকদিন পর শীতে যখন ফুটবল বা র্যাকেট খেলতে গেছো, দেখছো হাতটা ব্যথা হয়ে গেছে, কারণ এই যে দ্রুত গতির সঞ্চালনের ফলে এখানে হচ্ছে এই অবাত শ্বসন ঘটছে। অবাত শ্বসনে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছিল, যার কারণে যে হাত জ্বালা পোড়া করে 2-4 দিন খেললে হচ্ছে কি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ওকে, এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। অবাত শ্বসন হচ্ছে অধিকাংশ অণুজীবের, আণুবীক্ষণিক জীবের শক্তি উৎপাদন হয় হচ্ছে কিন্তু অবাত শ্বসন প্রক্রিয়ায়।
এবার আসো এই যে কোন বিক্রিয়াটা কোথায় সংঘটিত হয়, তাই না? একটু আগে আমরা বললাম যে আমরা পরে দেব। ফার্স্ট অফ তুমি বোঝার চেষ্টা করো, সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো ক্লোরোপ্লাস্টে হবে, শ্বসনের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়া হবে। শেষ, তোমার খেল খতম। যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো ক্লোরোপ্লাস্টে হবে, আর হচ্ছে শ্বসনের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় হবে। এই যে এখান থেকে মেলাও তুমি, এগুলো হচ্ছে শ্বসনের বিক্রিয়া, এগুলো হচ্ছে এই যে এখান থেকে, এই যে শ্বসনের নিচ থেকে এইগুলো দেখো শ্বসন, এই যে এইগুলো দেখো শ্বসন, আর এইগুলো দেখো সালোক সংশ্লেষণ। এই মিলাও দাও, সালোক সংশ্লেষণ কোথায়? ক্লোরোপ্লাস্টে। ফটোফসফোরাইলেশন এটা কিসের বিক্রিয়া? সালোক সংশ্লেষণের বিক্রিয়া। এটা থাইলাকয়েড মেমব্রেনে, আলোক নির্ভর অধ্যায়। থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। আলোক নিরপেক্ষ এটা কিসের বিক্রিয়া? সালোক সংশ্লেষণের। এটাও দেখো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। তাহলে হিসাব ক্লিয়ার যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো ক্লোরোপ্লাস্টে ঘটবে, আর শ্বসনের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটবে। এবার আসো শ্বসন। শ্বসন একই সাথে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়, তবে গ্লাইকোলাইসিসটা কিন্তু সাইটোপ্লাজমে সংঘটিত হয়, আমরা মনে রাখবো। তারপরে দেখো পাইরুভিক অ্যাসিডের জারণ, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। ক্রেব চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। ইটিএস, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি। অর্থাৎ ফার্স্ট টার্ম তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনগুলো শ্বসনের বিক্রিয়া, কোনগুলো সালোক সংশ্লেষণের বিক্রিয়া। সালোক সংশ্লেষণের বিক্রিয়া হলে সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টে ঘটবে, শ্বসনের বিক্রিয়া হলে সেগুলো সাইটোপ্লাজম এবং হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ায় ঘটবে। অধিকাংশগুলো কি বলতো? মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার এই পর্যন্ত ভাইরা? তোমরা কি বুঝতেছো? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, তারপরে এগুলো একটু দেখে নিবা। গ্লাইকোলাইসিস হচ্ছে 6 অণু, অ্যাসিটাইল কোয়ে 6 অণু, ক্রেব চক্রে কয় অণু? 24। এটা কিন্তু সবাত শ্বসনের উপাদান আর কি, সবাত শ্বসনের। এই টোটাল হচ্ছে কি বলতো? 36। এই যে এখন NADH2 সমান এটা এটা এটা, এগুলো একটু দেখে নিবা। তারপরে এই যে গাজন নিয়ে ডিটেলস আছে, এগুলো একটু দেখবা, ঠিক আছে? এই শ্বসনের অপটিমাম টেম্পারেচার কত? 30 থেকে 45। শ্বসনের অপটিমাম টেম্পারেচার 35 থেকে 40 সম্ভবত। শ্বসনের অপটিমাম টেম্পারেচারটা কত আমি বলতেছি। শ্বসন 20 থেকে 35, 20 থেকে 35 সহজ ভাবে মনে রাখো। সালোক সংশ্লেষণে 22 থেকে 35, শ্বসনে হচ্ছে 20 থেকে 35। এই তারপরে যে দুধ থেকে দধি তৈরি 37 থেকে 38। এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো আমরা একটু মনে রাখবো। শ্বসনিক হার, শ্বসনিক হার মানে কি? কি পরিমাণ অক্সিজেন গৃহীত হচ্ছে, কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ হচ্ছে। কি পরিমাণ অক্সিজেন গৃহীত, কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ, তাই না? এটা হারগুলো মনে রাখবা। গ্লুকোজের হচ্ছে তোমার 1, তাই তো? তারপরে ম্যালিক অ্যাসিড 1.33, ম্যালিক 1.33। তারপরে হচ্ছে তোমার পামিটিক অ্যাসিড 0.71, পামিটিক 0.71। তারপরে হচ্ছে ওলিক অ্যাসিড 0.7, ওলিক অ্যাসিড 0. পামিটিক 7 আর ওলিক 7, ওলিক হচ্ছে 7, ওলিক হচ্ছে কি বলতো? 7। টার্টারিক অ্যাসিড 1.6, টার্টারিক 1.6। ওকে, এগুলো মনে রাখবা। শ্বসনের ব্যস্তানুপাতিক প্রভাব কি? শ্বসনের ব্যস্তানুপাতিক প্রভাব কার্বন ডাই অক্সাইড আর কোষের বয়স, অর্থাৎ শ্বসন, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে কোষের বয়স। মানে একটা কোষ যদি বুড়া হয়ে যায় তাহলে শ্বসন কমে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকলে শ্বসন কমে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের পড়া, এই হচ্ছে আমাদের পড়া। দেখছো কতক্ষণ পড়াইছি? 1 ঘন্টার কিছুক্ষণ বেশি। এখন সুন্দর করে কিন্তু পুরো চ্যাপ্টার গোছায় দিছি। এইটুকু পড়লেই হয়ে যাবে। আমি যে পড়াইলাম এই স্লাইডটা দিয়ে দিব, স্লাইড গুলো পড়বা। এরপরে হচ্ছে এই গুচ্ছের জন্য যে গুচ্ছ নেটওয়ার্ক বই আছে সাসপেক্ট সিরিজের, ওইটা ভালো করে সলভ করবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে জানাও আমাকে, কারো কোনো কোশ্চেন থাকলে জানাও।
তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে আজকের পড়া নিয়ে? কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাইতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো। নাকি সবাই বুঝে গেছো সেটাও বলো। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।